আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দল ছাড়ার ঘোষণার 2 ঘণ্টা পর যুবলীগ নেতা গ্রেপ্তার। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে, আমি ঝগড়া পড়ব না, মির্জা আব্বাস। অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দল ছাড়ার ঘোষণার 2 ঘণ্টা পর যুবলীগ নেতা গ্রেপ্তার। দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন যুবলীগ নেতা। এরপর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে বের হওয়ার সময় বেলা 2টোর দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটকাথি বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লেলিন সাহা, 36, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার পাটগাথি গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এসআই মনির হোসেন। পুলিশ জানায়, গত 2 ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে। তদন্তে লেলিন সাহার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে সম্প্রতি লেলিন সাহা বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে আঁতাতের চেষ্টা করছিলেন। তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুর 12টার দিকে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা। জঙ্গিপাড়া থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় উপপরিদর্শক এসআই রাব্বি মোরসালিন মামলা করেন। মামলায় 105 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও প্রায় 500 জনকে আসামি করা হয়েছে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে, আমি ঝগড়া করব না, মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু ছেলে পেলে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, কখনো আমার বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, আবার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে। কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা 8 আসনে হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে। সারা দেশে বিএনপিকে হারানো যাবে না, ইনশাল্লাহ। যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে। তিনি বলেন, আমি একা জিতলেই হবে না, বিএনপিকে জয়লাভ করতে হবে। দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায়। আমার প্রতিপক্ষকে বলবো, আপনাদের স্বাগত জানাই, কিন্তু উল্টোপাল্টা কথা বললেন না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন, আমি ঝগড়া করব না। প্রয়োজনে বাসায় আসেন, চা বিরিয়ানি খাওয়াবো। দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন। আপনি যদি ভালো থাকেন, ভালো মানুষ হন, জনগণ আপনাকে ভোট দেবে। শনিবার বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিলে তিনি এইসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে, অনেক ছেলে যুক্ত হয়েছে। তারা বিভিন্নভাবে প্রচার করছে বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী ভিত্তির উপরে। জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না। তিনি বলেন, আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। আজকে অনেকে বুঝিয়ে দিতে চান দেশে নির্বাচন করতে দেবেন না। সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে। বিএনপির যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের বলবো, নির্বাচনের দিন কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত করবেন না, প্রতিহত করবেন। মির্জা আব্বাস তার এলাকায় এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন, আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন তাহলে নিজ এলাকায় কেন নির্বাচন করছেন না? অনেকে নিজ এলাকায় ঢুকতে পারেন না, তাই ঢাকা বেছে নেন। তিনি বলেন, দেশনেত্রী বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, মরলেই দেশেই মরব। আল্লাহ তাআলা তার ইচ্ছে কবুল করেছেন। প্রয়াত খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয়েছিল। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ধাবিত করা হয়েছে, তবু উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। আজ ভাগ্যের সুপরিহাস, খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছে, আর শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে।
আর যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও স্পষ্ট প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। তবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বলতে তারা কি বোঝাতে চাইছেন সে বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশে ইইউ নির্বাচন মিশনের প্রধান ইভার্স ইজাবস। আজ রোববার দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইভার্স ইজাবস। সংবাদ সম্মেলনের শুরুতে প্রত্যাশা তুলে ধরে ইভার্স ইজাবস বলেন, আসন্ন নির্বাচন হবে স্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক। শান্তিপূর্ণভাবে ভোট আয়োজন ভোটারদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা অটুট রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচন গুরুত্বপূর্ণ মাইল ফলক বলেও মন্তব্য করেন তিনি। পরে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলতে ইইউ নির্বাচন মিশন কি বুঝিয়েছে। জবাবে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, আমাদের দৃষ্টিকোণ থেকে অন্তর্ভুক্তিমূলক অর্থ বাংলাদেশের সমস্ত সামাজিক দলের অন্তর্ভুক্তি, যেমন মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক দল। অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝিয়েছি বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি। এটি বার্তা দেবে যে বাংলাদেশি নাগরিকরা নিজেদের ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করছে। অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বিগত সময়গুলোতে ইইউয়ের জোটভুক্ত দেশগুলির রাষ্ট্রদূতেরা রাজনৈতিক দলগুলির অংশগ্রহণকে বুঝিয়েছিলেন। অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা কি ইইউ পরিবর্তন করেছে? এমন প্রশ্নে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, অন্তর্ভুক্তিমূলক বলতে সবকিছু বুঝিয়েছি। নাগরিকরা ভোট দিতে পারা এবং ভোট গুনতে মুক্ত ও ভালোভাবে পারা। আর অংশগ্রহণ হচ্ছে, আমরা সবাই জানি, দলের নিবন্ধন একটি বিষয়। আমরা জানি যে এই বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয়, বিশেষ করে জাতীয় রিকনসিলিয়েশন ও অন্তর্বর্তীকালীন বিচারের মতো বিষয়। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। নির্বাচনে ভোটার উপস্থিতিতে যদি এটি প্রভাব ফেলে তবে আমরা এই বিষয়টি আমলে নেব। আমরা এখানে নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে আসিনি। আমরা এই বিষয়টি নিয়ে অবগত এবং নজরে রেখেছি। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার তাদের দলের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গত বছর। নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ ভোট গ্রহণের উপযোগী কিনা সেই প্রশ্নে নির্বাচন মিশনের প্রধান বলেন, অন্য অনেক দেশের মতোই বাংলাদেশেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বিষয় এবং সেখানে মনোযোগ দিচ্ছে ইইউ পর্যবেক্ষণ মিশন। আমার প্রাথমিক আভাস হচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ ঝুঁকির বিষয়ে সচেতন। এক্ষেত্রে সবচেয়ে দুরূহ বিষয় হচ্ছে একদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে মোতায়েন করা ও অন্যদিকে মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া। এই দুইয়ের ব্যালেন্স কিভাবে রক্ষা করা হচ্ছে সেদিকে আমরা মনোযোগ রাখব। সংসদ নির্বাচন ও গণমত একই দিনে হওয়ায় ঝুঁকি থাকছে বলে মনে করছেন কিনা সেই প্রশ্নে ইইউ নির্বাচন মিশন প্রধান বলেন, একই দিনে দুটো ভোট সাধারণত হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে। গণমত নয়, মূলত সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করব, কেননা ওটা আমাদের ম্যান্ডেটের বাইরে। তবে যেহেতু দুটো বিষয় পরস্পর জড়িত, নাগরিকরা ঠিকমতো জেনে তাদের সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেদিকে আমরা নজর দেব। গণমত যেহেতু অনেক দেশের জন্য একটি ইস্যু, সে কারণে এতে বিশেষ নজর দেব আমরা। ইইউ পর্যবেক্ষণ মিশন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ দেখছে কিনা সেই প্রশ্নে ইইউ নির্বাচন মিশন প্রধান বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি আমরা বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে দেখব। উদাহরণস্বরূপ গণমাধ্যমের প্রবেশাধিকারের বিষয়েও আমরা পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, প্রত্যেক প্রার্থী মিডিয়ায় কতটা প্রচার পাচ্ছেন সেটা বহু দেশে একটি ইস্যু। ভোটে প্রার্থীদের নিবন্ধনের মতো বিষয়েও লেভেল প্লেয়িং ফিল্ডের আরেকটি দিক। প্রার্থী তার বিষয়ে আপিল চলছে, এদিকটাও পর্যবেক্ষণ করবেন তারা। নির্বাচনের সবার জন্য সমান সুযোগের বিষয় ইইউর পর্যবেক্ষক দল নজর রাখছে। গণমাধ্যম কিভাবে কাজ করতে পারছে সে বিষয়টিও তাদের দৃষ্টিতে থাকবে। তিনি বলেন, নির্বাচনের 2 দিন পর 14 ফেব্রুয়ারি ইইউএম একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং ঢাকায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে। প্রায় 2 মাস পর একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। ইইউএম-এর
সব পর্যবেক্ষক কঠোর আচারবিধির অধীন এবং মিশনটি 2005 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ পরিচালনা করে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।